নিশ্চয়ই ভাবছেন হতাশায় ডুবে থাকা এই মানুষটা কে? আমি আদিত্য মাহমুদ। আমার লাইফটা দারুণ ছিল সেই দিন পর্যন্ত যেদিন জীবনটা মনে হয়েছিল একদম পারফেক্ট। প্রতিদিন সকাল 7টায় আমার দিনের শুরু। গুড মর্নিং ঢাকা। ঠিক এই মুহূর্তে অফিসে যাবার পথে যারা রেডিও শুনছেন, মনে রাখবেন একমাত্র পরিশ্রমী নিয়ে আসবে সফলতা। লায়লা হামিদ অ্যাডভার্টাইজিং বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমি যাদের সাথে কাজ করি তারা খুবই এফিশিয়েন্ট আর প্রোডাক্টিভ। গুড মর্নিং। অ্যাজ ইউজুয়াল পারফেক্ট। থ্যাংক ইউ স্যার। আমার প্রতিদিনের রুটিন হচ্ছে ক্লায়েন্টদের সাথে মিটিং করা, শুটিং লোকেশনে গিয়ে শুটিংয়ের খোঁজ নেওয়া, অ্যাড ফিল্ম ডিরেক্টররা ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখা। এক্সেলেন্ট, বাট ওয়ান মোর প্লিজ। ইফতিকার সাহেব, আর কতক্ষণ? এই তাড়াতাড়ি, অ্যাকশন অ্যাকশন। প্রতিটি মুহূর্ত আমি এনজয় করি আমার জবটা। দিনগুলো ভালোই কাটছিল। একদিন হঠাৎ করে আমার বস তার রুমে আমাকে ডেকে পাঠায়। ম্যাডাম ডেকেছেন? হ্যাঁ, বসো। $350 স্কোয়ার ফিট দিয়ে আমরা শুরু করেছিলাম পথ চলা, আর আজ সেখানে 35,000 স্কোয়ার ফিটের এক বিরাট সাম্রাজ্য। এটা কিন্তু একদিনে হয়নি। It took 30 years. হুমায়ুন সাহেব আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু ওনার রিটায়ারমেন্ট টাইম হয়ে গেছে। এই ফ্রাইডেতে হুমায়ুন সাহেবের সম্মানার্থে একটি ফেয়ারওয়েল পার্টি থ্রো করা হচ্ছে। এই পার্টিতে এই কোম্পানির সব মেম্বাররা তাদের পরিবারের সব সদস্যকে নিয়ে প্রেজেন্ট থাকবে। আমি চাই তুমি এবার তোমার স্ত্রী সারাকে নিয়ে এই পার্টিটা অ্যাটেন্ড করবে। আমি অবশ্যই সারাকে নিয়ে আসবো, যদি ওর কোনো প্রবলেম না থাকে। হোয়াট প্রবলেম? আসলে সারার মা। Oh my God, bad genes. আসলেই তুমি চিন্তা করে দেখো, এই বাঙালি সমাজটা কিন্তু স্বাস্থ্যগতভাবে বড়ই দুর্বল। সারার পরিবারের যে গল্প তোমার কাছে শুনি, তাতে তো মনে হয় ওরা একদম একটা উৎকৃষ্ট উদাহরণ। ইয়েস। তোমার শ্বশুরের নাম্বারটা দাও, আমি ওনাকে ফোন করি। আমার যে ফ্যামিলি ডক্টর আছে তাকে দিয়ে ওদের একটা থরো এক্সিকিউটিভ হেলথ চেক আপ করাবো। না 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 না, তা দরকার হবে না, তেমন কিছু হয়নি। আই মিন, আসলে সারা খুব ব্যস্ত থাকে তো। আমি অবশ্যই বলবো তাকে আসতে। আসবে না কেন? আসবে। আদিত্য, জীবনে কাজ তো থাকবেই, কিন্তু জীবনটা যদি একটা বৃত্ত হয়, তার কেন্দ্র কিন্তু পরিবার। And without a family, there can be no life. কোনো জীবনই না। এই ফ্রাইডের পার্টিতে কিন্তু এই কোম্পানির সমস্ত মেম্বাররা তাদের পরিবার নিয়ে উপস্থিত থাকবে। এই পার্টিতে সারার প্রেজেন্সটা খুবই 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 জরুরি। আমি সারাকে এই পার্টিতে তোমার সঙ্গে দেখতে চাই। And you can take it as an order. জি। You may go now. জি ম্যাম। সেলিম। জি স্যার। তোর বেতন কত রে? এই 10,000 টাকা পাই। এই দিয়ে কি আর সংসার চলে? কেমনে চলবে, আল্লাহ চালায়। আচ্ছা, তোর সুমি ম্যাডামের বেতন কত রে? স্যার মনে হয় স্যার 30,000 টাকা পায় স্যার। আগামী মাস থেকে তুই পাবি 35,000 টাকা।
জি স্যার। আর তুই হবি সিও স্যারের পিয়ে, মানে আস্তে, মানে আমার পিয়ে। জি স্যার। আর যাবার সময় আজকে আমার থেকে 5,000 টাকা নিয়ে যাবি। আচ্ছা স্যার। মার্কেট থেকে নতুন শার্ট প্যান্ট আর জুতা কিনবি। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। কারণ বিভিন্ন মিটিং শিটিংয়ে আমার সাথে তোকে যাইতে হবে তো। স্যার, ম্যাডাম কি স্যার আপনার বড় স্যারের পোস্টটা দেবে স্যার? চুপ কর, মাথা টিপ। আমাকে দেবে না তো কাকে দিবে? আমি ছাড়া কেউ আছে? ও আচ্ছা, আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি, এই কোম্পানিতে শুধুমাত্র বিবাহিতদেরকেই জব দেওয়া হয়। আর এই জব পেতে আমাকে মিথ্যের আশ্রয় নিতে হয়েছে, তবে পুরোটা মিথ্যা নয়। আমি বিবাহিত ছিলাম, তবে সেটা অনেক আগের কথা। তার নাম সারা। এখন এই সিচুয়েশনে একমাত্র সুভাষ দাই আমাকে সহযোগিতা করতে পারবে। কেউ দেখলো না তো? স্যার, স্যার আপনার এটা কাজ করার জন্য শুধু একটা সুযোগ দেন স্যার, শুধু একটা সুযোগ। আচ্ছা, চিন্তা ভাবনা করবো, যা। দাদা, তোমার এই কি অবস্থা? আদিত্য, আজ সেই দিন যেদিন মিনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ক্লাসে কোনো বসার জায়গা না পেয়ে সেদিন আমার পাশে বসেছিল। তারপর পরিচয়, প্রেম। দাদা, তুমি তো কখনো বলনি তারপর শেষ পর্যন্ত কি হলো? তারপর কি হবে? আমি নিশ্চুপ। নিশ্চয় ওর বাবা মার প্রেসারে পড়ে একটা ইঞ্জিনিয়ার ছেলেকে বিয়ে করে চলে গেল। শুনেছি এখন সে লন্ডনে আছে। এনিওয়ে, তোর কি খবর বল? টেলিফোনে শুনে মনে হলো আমার থেকে তোর খারাপ অবস্থা। বস। দাদা, একটা ব্যাপার আছে, তোমাকে কখনো বলা হয়নি। কি বলিসনি? যে কোম্পানিতে আমি চাকরি করি সেখানে শুধু ম্যারিডরাই কাজ করে। আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে পরের দিন কি খাবো তার কোনো নিশ্চয়তা ছিল না। আমি জানি আমি অন্যায় করেছি, বেঁচে থাকার তাগিদেই মিথ্যা বলে আমি চাকরিটা নিয়ে নিই। চাকরিতে আমার খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যায়, কিন্তু আমাদের অফিসের নেক্সট পার্টিতে সারাকে আমাকে নিতেই হবে, না নিয়ে কোনো উপায় নেই। কারণ যত এক্সকিউজ ছিল আমি সব ব্যবহার করে ফেলেছি। চাকরিটা আমি হারাতে চাই না দাদা, জবটা আমার খুব দরকার। ডাকি, ডাকবার ইচ্ছেই ডাকি, ডাকতে হয় বলে ডাকি না। আপনাকে চোখ দেব, তোমাকে চোখ দেব বলে আমার চোখগুলোকে বদলে যেতে বললাম। প্যারিস রোড বদলে গেল, মতিহার বদলে গেল, তুমি অবধি আমার সমস্ত কিছু বদলে যেতে যেতে পুনরায় চোখকে দেই ইচ্ছের লাবণ্য। আপনি কি গোলাপ, পাথর, ঝাউ পাতা? 28-এ চলে যাবেন। আমি বিশ্বের বর্ষাকে ভেঙে কষ্টের সরভেদ তুলে দেব বলে ফিরে যেতে আসিনি। ফিরে যেতে আসে না সুজন। প্রেম কি ডাক পিয়ন, খোলা খাম, ঠিকানার জট এবং
এই অভিমানের পর আমার টেবিলের ওপর দিয়ে হেঁটে গেল একটা কালো পিঁপড়া, ছড়ানো ছিটানো ক্যাসেট, সিগারেটের খালি প্যাকেট, দিয়াশলাই। দাদা, এখন কবিতা শোনার মুড নেই, এখন এগুলো শোনার একদম মুড নেই। তুইও দেখছি একদম মিনার মতো করে কথা বলছিস। মিনাও তাই বলতো জানিস। আরে পাগল, এটা কোনো কবিতা নয়, এটা একটা ফিলসফি। ফিলোসফি তো বুঝলাম, প্র্যাকটিক্যালি এখন কি করতে পারি তাই বলো। যা, সারাকে গিয়ে সবকিছু খুলে বল। সারা এখন ডক্টর সারা, ওর কাছে গেলাম, না গিয়ে কোনো উপায়ও ছিল না। এক্সকিউজ মি। ইয়েস, কাকে চাচ্ছেন নামটা বলুন। ডক্টর সারা চৌধুরী। জি। আমি ওনার সাথে দেখা করব। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? আচ্ছা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ। আপনার নামটা প্লিজ। আদিত্য মাহমুদ। ওকে, এটা নিন, ওখানে বসুন প্লিজ। ইয়ে, নেক্সট প্লিজ। এত বছর পরে আমাকে দেখে তার রিয়াকশন কি হবে তা বুঝতে পারছিলাম। ভেতরে রুগী আছে, যাবেন না। চিন্তা করার কোনো কারণ নেই। কি লোক! বোরহান সাহেব, এসব কি হচ্ছে? দেখুন না ম্যাডাম, আমি নিষেধ করছি তাও ঢুকছে। হাই আদিত্য, তুমি? অনেকদিন পর সারার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটা কেমন যেন হয়ে গেল। এমনভাবে এমন পরিস্থিতিতে তোমার সাথে দেখা হবে তা আমি ভাবতে পারিনি, কিন্তু দেখা হওয়াটা জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ এই রোগের একমাত্র সলিউশন তুমি। সারাকে আমার জব আর পার্টির বিষয়টা বুঝিয়ে বললাম। এবার তোমার স্ত্রী সারাকে নিয়ে এই পার্টিটা অ্যাটেন্ড করবে। আমি অবশ্যই সারাকে নিয়ে আসবো। তোমার কথা শুনে আমি মোটেও অবাক হইনি আদিত্য, বাট আই এম রিয়েলি সরি। আমি তোমার এই আনইউজুয়াল প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না, বিকজ আই এম এ ডক্টর। সারা প্লিজ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। স্টিল দ্য সেম সেলফিশ আদিত্য। যা মনে মনে সন্দেহ করছিলাম সেটাই হলো, সে সহযোগিতা করবে না। সারার সাথে দেখা করার পর আমি অতীতে ফিরে গেলাম। এখন আমার স্পষ্ট মনে আছে সারার সাথে কক্সবাজারে দেখা হওয়া প্রথম দিনটির কথা। এই সানগ্লাস, আমার বড় ভাইয়ের মতো বন্ধু সুভাষদা, তার সাথে কক্সবাজার ঘুরতে যাওয়া, সেখানেই প্রথম দেখা সারার সাথে। প্রথম দেখাতেই মনে হলো আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আদিত্য, এই দেখ তো কেমন লাগছে। চলবে? চলবে স্যার, আপনাকে খুব সুন্দর লাগছে। যে আবার সারার সাথে দেখা হয় সমুদ্র বিচে। ওর দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে আমি ওর সামনেই পড়ে যাই। একটু লজ্জা পেলাম, তবে ভালোই হলো, আমরা বন্ধু হয়ে যাই। হাই। হ্যালো। তারপর ভালোবাসা। সারা হচ্ছে বড়লোক বাবা মায়ের একমাত্র মেয়ে, কিন্তু প্রেম করা যে এত এক্সপেন্সিভ তা বুঝতে পারিনি।
এই ছেলে, হাউ ডেয়ার ইউ ব্রিং প্রপোজাল ফর মাই ডটার? কোথা থেকে উঠে এসেছে? রাস্তার ছেলে, ফকির কোথাকার? বলো না বাবা। সারার বাবা মা আমাকে পছন্দ করেনি। এই ছেলে, কোনদিন আর তুমি এখানে আসবে না, গেট আউট। তাদেরও কোনো দোষ নেই, একটা বেকার ছেলের হাতে কেনই বা তুলে দিবে? কিন্তু সারা তার বাবা মায়ের কথা শুনেনি, সবকিছু ছেড়ে চলে আসলো আমার কাছে। আমরা বিয়ে করে ফেলি। তোমায় ছাড়া একটি ক্ষণ অন্য কিছু নেই ভাবা, তোমায় ছাড়া একটি ক্ষণ অন্য কিছু নেই ভাবা। ভালোবাসি তোমায় আমি শতরূপে শতবার, ভালোবাসি তোমায় আমি শতরূপে শতবার, শতরূপে শতবার। দেখা মন ভরে তুমি কাছে বুঝি বেঁচে আছি কি করে, তুমি ছাড়া পৃথিবীতে অন্য কোথাও নেই যাবার, তুমি ছাড়া পৃথিবীতে অন্য কোথাও নেই যাবার। ভালোবাসি তোমায় আমি, ভালোবাসি তোমায় আমি শতরূপে শতবার। তোমায় নিয়ে ভালো আছি, ভালোবাসা এই সময় আর কিছুতে মন লাগে না, মন যে এখন আমার না, আমি ছাড়া কে আছে আর
ভালোবাসি তোমায় আমি, ভালোবাসি তোমায় আমি, শতরূপে শতবার। ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে আমরা বিয়ে করে ফেলি, কিন্তু এটা যে একটা ভুল সিদ্ধান্ত ছিল তখন তো আমরা বুঝতে পারিনি। আপনাদের চা। থ্যাংক ইউ। হেই, কেমন লাগলো কবিতাটা? আজ আমাদের প্রথম অ্যানিভার্সারি। রিয়েলি? বলিস কি? কনগ্রাচুলেশনস ম্যান। কিসের কনগ্রাচুলেশনস দাদা? সারাকে গিফট কিনে দেওয়ার মতো পয়সা পকেটে নাই। ডোন্ট ওরি মাই ডিয়ার, নো প্রবলেম। এই ধর, এই টাকাগুলো তোর প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি হিসেবে আমার পক্ষ থেকে গিফট। দাদা দাদা প্লিজ, আপনি তো এমনি আমাকে সবসময় সাহায্য সহযোগিতা করেন, আজ না প্লিজ। আরে নে ধর তো, প্লিজ দাদা। তুই আমার ছোট ভাই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুই তোর বউকে আমার পক্ষ থেকে আশীর্বাদ জানাবি। থ্যাংক ইউ দাদা, আমার বিপদের সময় সুভাষ দাকে সব সময় পাশে পেয়েছি। চাচা ধরেন। দাদা থ্যাংক ইউ, দোয়া রাখবেন। অল দি বেস্ট। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয়, নাচে রে। কাজটা ঠিক করছেন না, অনেক সাহস বেড়ে গেছে তাই না? রাজনীতির দীক্ষা দিচ্ছেন। সেই বিরাট খামারটাতে কোনো বৃষ্টি হয় না, আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত, যা জমে কঠিন হয়েছে। এই হচ্ছে রাজীব, আমাদের ইউনিভার্সিটিতে ও একজন ছাত্রনেতা। আগামী ইলেকশনে আমি ওর প্রতিদ্বন্দ্বী। সুভাষ দা আমাকে গাইড করেন, যার জন্য রাজীব সুভাষ দাকে সহ্য করতে পারে না। হ্যালো, এই সুভাষদার অবস্থা খুব খারাপ, মনোহরা হাসপাতালে ভর্তি করেছি। তুই কোথায়? তাড়াতাড়ি আয়। আমি জানি তুই আসবি। চল, সুভাষদার কাছে মাপ চাবি। এই মারো রে।
বাচ্চা। দাদা, আমাকে ক্ষমা করে দিন দাদা। তোর দ্বারা পলিটিক্স সম্ভব না। পলিটিক্স করার জন্য সততার প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন। লেখাপড়া করতে আসছিস, লেখাপড়া কর। নিরীহ মানুষকে মেরে নেতাগিরি না। একদিকে সুভাষদা হসপিটালে, অন্যদিকে সারা আমার অপেক্ষায় আছে। দাদা, আমি আসছি। গুন্ডামি করস, দেখেন মাস্তানি করস। আমার কথাটা শুনেন প্লিজ। পুলিশের পেদানি তো খাস নাই, এইবার বুঝবি পুলিশের পেদানি কারে কয়। কত আপনারা প্রকার শুনবেন কি তো? কি? চল, আপনারা এই ভুল ধর, বুঝতেছেন। আয় আয় আয়, এই তুই আয়। আমার এই এলাকায় গুন্ডামি মাস্তানি চলবে না। এই নে মুসলেকায় সই কর। সারা রাত পুলিশ আটকে রাখলো। সারার সাথে যোগাযোগ করলো, কোনো উপায় ছিল না। সারা, সারা, বাসায় ফিরে গিয়ে দেখি সারা নেই। একটা চিঠি লিখে চলে যায়। চিঠিতে লেখা ছিল, আদিত্য, আমাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি। এই দিনটাতেও তুমি কথা রাখতে পারোনি। তোমার কিচ্ছু নেই সেটা জেনেই তোমাকে বিয়ে করেছিলাম। আমার ভালোবাসার মূল্য দিতে পারলে না। অনেক ট্রাই করেছি, আর পারলাম না। ভালো থেকো। স্যার আমাকে ছেড়ে চলে গেল। আমাকে সে বুঝতেই পারলো না, আমিও তাকে বুঝাতে পারলাম না। এখন আমার কিছু একটা করা দরকার, করতেই হবে। আমার হতাশ হওয়ার কারণ সবই তো আপনারা জানলেন। আমি নিশ্চিত আমার সোনালী ভবিষ্যৎ একদম অন্ধকার। ধুর, কারণ যাওয়ার সময় পাইল না। দাঁড়াও আদিত্য, তুমি কি ভালো আছো? জি জামান সাহেব। তুমি আমারে সালাম দিলে না কেন? আসলে আমি আপনাকে খেয়াল করতে পারিনি। হ্যাঁ, খেয়াল করতে পারোনি? আরে তা করবা কেন? তুমি তো এখন অনেক উপরে উঠে গেছো। 2 দিন চাকরিতে এসে ম্যাডাম রে পটায় পটায় ম্যাডামের চামচাম করে এখন তুমি নিজেকে বস ভাবতেছো, তাই না? আবার পকেটের কথা বলো। দেখেন জামান সাহেব, আমি সবসময় আপনাকে সম্মান করি, আর আপনি শুধু শুধুই আমাকে ভুল বুঝেন। তাছাড়া আপনি কেন বারবার আমার সাথে খারাপ ব্যবহার করেন? আরে আবার হাত নাচে কথা হলো? তা তো কথা বল ভাই, কারণ এই সামান্য ছোটখাটো 2টা পুরস্কার পেয়ে তুমি নিজেরা সুপার হিরো ভাবতেছো, তাই না? কিছু মনে করবেন না। শুনেছি 15 বছরের চাকরি জীবনে আপনি 3টা অ্যাকাউন্ট ডিল করেছেন, আর সেই 3টে কোম্পানি আপনার রং অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনের জন্য দারুণ ভুগছে। কোর্ট কেস, ব্যাংকরাপসি ফেস করছে। বাবা বাবা, এইবার আমি আসল বিষয়টা বুঝতে পারছি। তুমি আমার পিছনে গোয়েন্দাগিরি শুরু করছো, তাই না? না জামান সাহেব, না। মজার বিষয় কি জানেন? আপনার ওই 3টি কোম্পানির কেসগুলি
আমাদের ইউনিভার্সিটির ডিজাস্টার কেস স্টাডি ছিল, দ্যাটস ওয়াই দে ওয়ার ভেরি পপুলার। আসি। আরে এই 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 আমি ডিজাস্টার আর তুই সুপারস্টার, তাই না? দাঁড়া। কি খবর, কোনো প্রোগ্রেস? না দাদা, দেখা হয়েছে, কিন্তু সে তো কোনো হেল্প করবে না। আদিত্য, আমার মনে হয় সারাকে ইমপ্রেস করার জন্য তোর এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা দরকার যাতে করে সে নিজে থেকেই তোর সাথে পার্টিতে অ্যাটেন্ড করে। সামহাও তোর প্রতি ওর কৃতজ্ঞতা বোধটা জাগাতে হবে। দাদা, সেটা কিভাবে সম্ভব? কাম অন, ইউ আর দ্য অ্যাডভার্টাইজিং কিং, কাম আপ উইথ আ কনসেপ্ট। কাম ইন। সরাও, এটা সরাও। কে পাঠিয়েছে? ঠিক আছে, যা, ওটা ফেলে দাও, ফেলে দাও ওটা। আমার জাস্ট একটা ফুলের অ্যালার্জি আর তুমি সেটাই পাঠিয়েছো। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তুই এই ভুল কিভাবে করলি? অনেক আগের ঘটনা দাদা, এত কিছু কি মনে থাকে নাকি? আগের ঘটনা। শোন, এবার আমার একটা আইডিয়া শোন। সারা যখন হসপিটাল থেকে বেরিয়ে যাবে ঠিক তখন একজন অ্যাক্টরকে ছিনতাইকারী সাজিয়ে সারার ব্যাগ ছিনতাই করাবি, তারপর ছিনতাইকারীর সাথে ফাইট করে খুব পেটাবি, এরপর ব্যাগ উদ্ধার করে সারার হাতে দিয়ে দিবি। কি যে বলো সুভাষ দা, এগুলি তো সিনেমায় হয়, বাস্তবে হয় নাকি? আরে বোকা, সেজন্যই তো বাস্তব বলে মনে হবে। ব্যাগ উদ্ধার করে তুই হিরো হয়ে যাবি, তারপর দেখবি সারা তোর সাথে পার্টিতে যাবেই যাবে। কি আইডিয়াটা কেমন? স্যার, আমাকে দিয়ে সত্যি হবে তো? তোমাকে দিয়ে হবে? কে বলেছে হবে না? আসলে আমি চিনতে ভুল করেছিলাম। তোমার যা ফিউচার, যা হবে। নাও 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 নাও। বুঝতে পারছো কি করতে হবে? জি স্যার, এটা কোনো ব্যাপার না, এত বছর ধরে থিয়েটার করি স্যার, আর এটা পারবো না। বুঝছো, কিন্তু এটার উপরে নির্ভর করে তোমার অ্যাডের কাজ। স্যার, আপনি আমার পারফরমেন্সটা দেখেন। ওই জি, যাও 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 যাও। আরে চোর! আই ছাড় ছাড় ছাড়, ব্যাগ ছাড়। বেয়াদব, এত বড় সাহস! ব্যাগ চুরি করবি? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। ও বাবা, স্যার, ও স্যার, ব্যাগ নিবি? আমার ব্যাগ নিবি? বেয়াদব কোথাকার, তোর চুরি করার স্বাদ মিটিয়ে স্যার। ও মা, You, what are you doing here? আই এম রিয়েলি সরি। রং ফ্লাওয়ার দেওয়ার জন্য সরি বলতে এসেছিলাম। Anything else? না না, শুধু সরি বলতে এসেছিলাম। Fine, done. Sorry বলা শেষ? আমি আসি। যত সব। সারা যে মার্শাল আর্টস জানে সেটা তুই জানবি না? আমি তো জানি না ও কবে শিখলো। উফ সুভাষদা, আর কি করা যায়? I got it! Yes!
ও নো, কি করব এখন? কি যে করি, আশেপাশে তো কোনো গ্যারেজও দেখছি না। আরে সারা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার গাড়ি কোথায়? আরে তোমার গাড়িতে তো হাওয়া নেই। আচ্ছা, যদি কিছু মনে না করো চলো আমি তোমাকে নামিয়ে দিই। নো থ্যাঙ্কস, আমি সিএনজি বা ট্যাক্সিতে যেতে পারবো। আকাশের যা অবস্থা, বৃষ্টি যদি আসে মানে সুন্দর শাড়িটা নষ্ট হয়ে যাবে। দেখো, আমার শাড়ি নিয়ে তোমার টেনশনের কোনো দরকার নেই। বললাম না আমি যেতে পারবো, আর বৃষ্টি আসলে আসুক, আই ডোন্ট কেয়ার। তোমার দেখি রাগ একটু কমেনি। আচ্ছা আজকে থাক, চলো আমি তোমাকে নামিয়ে দিই প্লিজ। ওকে, বাট ইন ওয়ান কন্ডিশন, আমি যতক্ষণ তোমার গাড়িতে থাকবো তুমি আমার সাথে একটাও কথা বলতে পারবে না। ইজ ইট ওকে উইথ ইউ? ওকে। প্রিয় শ্রোতা, ঠিক এই মুহূর্তে ঢাকা শহরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আর মনে পড়ে গেল আমার পুরনো একটি স্মৃতি। বৃষ্টির সময় মনে হয় আরও একবার ফিরে পাই হারিয়ে যাওয়া ভালোবাসাকে। ভালোবাসার মানুষটির হাত ধরে বলি, অনেক ভালোবাসি তোমায়। আমি জানি আমার ভালোবাসা আবারও ফিরে আসবে না, কিন্তু কিন্তু সত্যিকারের ভালোবাসা ফিরে আসে শত রূপে শতবার। বৃষ্টিতে ভেজা দিনগুলোর কথা মনে পড়ে, ভেজা চুলে দেখতে চাই আরো একবার। চলুন না শ্রোতা, ভালোবাসার মানুষকে নিয়ে আজ বৃষ্টিতে ভিজুন। এই সুন্দর মুহূর্তটাকে সারা জীবনের জন্য স্মৃতি করে রাখুন। প্রিয় শ্রোতা, ঠিক এই মুহূর্তে আমার হাতে অনেকগুলো মেসেজ এসে পৌঁছেছে। ঠিক সেই মেসেজগুলোর মধ্যে থেকে একটি মেসেজ আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। মিরপুর থেকে রফিক জানিয়েছেন সে ভালোবাসার দিন নিয়ে নতুন করে বৃষ্টিতে ভিজতে চান। I'm sorry. It's too late, Aditya. I'm engaged. আসসালামু আলাইকুম চাচা, বসুন। বসবো না, বিয়ের তারিখ কবে ফেলেছ সেটা বলো। বিয়ের তারিখটা ঠিক করার দায়িত্ব আমার উপর দেয়া হয়েছে। তবে দেরি করছো কেন? কাকা, আমার সময় কোথায়? আর 6 মাসের মধ্যে কিভাবে তাকে বিয়ে করব? কতদিন বাঁচবো জানি না। আমি পৃথিবী থেকে চলে যাবার আগে দেখে যেতে চাই যে তোমার একটা সংসার হয়েছে। ডোন্ট ওয়ারি, টেন্ডার আমাদেরই, কাজটা আমরা পাবই। অ্যাজ অ্যাগ্রিড, ইনভেস্ট আপনার, প্রফিট 50-50। ইউসুফ সাহেব, প্লিজ ডোন্ট মাইন্ড। টেন্ডার যে আমরা পাবো তার নিশ্চয়তা কি? আমাদের দেশে কোনো কিছু নিশ্চয়তা নাই। আগে টেন্ডার পাস হোক, তারপরে এই বিষয় নিয়ে কথা বলি। সামির সাহেব, আমি ভুল পথে পা বাড়িয়ে কিন্তু এত দূর আসিনি। যদি আপনার মনে আমার অনেস্টি নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকে তাহলে আমরা ব্যবসা ভুলে যাই। চলুন
ব্যবসা বলে লাঞ্চ এনজয় করি। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। ইউসুফ সাহেব, আপনি আমাকে ভুল বুঝছেন। না 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 না, যদি ব্যবসায় আপনি যুক্ত হতে না চান দেন এই প্রজেক্টটা আমি অন্য কাউকে নিয়ে ভাববো। ইউসুফ সাহেব, there is no question about your honesty. কষ্ট করে অন্য কাউকে নিয়ে ভাবার দরকার নেই, কারণ ব্রেকফাস্টের আগেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ওকে, ডান। ইউসুফ সাহেবকে খুঁজছিলাম। এক্সকিউজ মি। শিওর। হাই, হোয়াট এ বিউটিফুল সারপ্রাইজ। আসো। নো থ্যাঙ্কস, আমি আপনার অফিসেও খোঁজ করেছিলাম। আসলে আই নিড টু টক টু ইউ। কি বিষয়ে? ইন প্রাইভেট। ওকে, লেটস গো। এক্সকিউজ মি। আপনি তো আজ রাতে আমাদের বাসে যাচ্ছেন। আজ রাতেই তো আমার বাবা মার সাথে আমাদের বিয়ের বিষয়টা ফাইনাল করবেন। কিন্তু আপনার সাথে সম্পর্ক করার আগে আপনাকে আমার বিষয়ে কিছু বলতে চাই। আমার অতীত সম্পর্কে কিছু বলতে চাই, যে বিষয় নিয়ে বাবা মা আপনাকে ইনফর্ম করেনি। আমার অতীতের কথাগুলো শোনার পর আপনি যদি আজকে ইভিনিংয়ে আমাদের বাসায় না আসেন, দেন ইটস ওকে, আই উইল আন্ডারস্ট্যান্ড। খাইছে একটু বেশি, কিন্তু বিলটা তুই দিবি। ঠিক আছে, তুই দিবি। দেবো দেবো, আমি দেবো। তুই আমার দোস্ত, বুঝলি? তুই দেন। আমি অর্ডার দিলে তো টাকা আমার কাছে জানি। ঠিক আছে। অনেকদিন পরে, বুঝলি? আজকে একদম মনে হয় আর পারবো না, মনে হয় না। আদিত্য না? আরে আদিত্য, আমি রাজীব। কোন রাজীব? একসময় তোমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তুই তো অনেক বড় হয়ে গেছিস। বস। আই চেয়ার দে। জি বস। রাজীব। ওই দিনের পর আমি সব ছেড়ে দিয়েছি। আজ আমি বাংলাদেশের টপ ব্যারিস্টারদের একজন। তোর কথা বল, তুই সারাকে বিয়ে করেছিলি না? বাচ্চা কাচ্চা কয়জন? ওরা কেমন আছে? ওরা কেমন আছে? লং স্টোরি শর্ট, আজকে সারার সাথে অন্য একটা ছেলের বিয়ের আলাপ চলছে। সরি টু হিয়ার দ্যাট। তোদের ডিভোর্স হলো কবে? না না, কিসের ডিভোর্স? হাউ ক্যান আই ডিভোর্স হার? নো ডিভোর্স। তোর সাথে ডিভোর্স না হলে সে বিয়ে করবে কিভাবে? হ্যাঁ, তুই কি বলতে চাস? অফিসিয়ালি ডিভোর্স না হলে সারা লিগেলি এখনো তোর ওয়াইফ। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। শি ইজ স্টিল মাই ওয়াইফ। তুই তো আসলেই অনেক বড় ব্যারিস্টার হয়ে গেছিস। শি ইজ স্টিল মাই ওয়াইফ। আদিত্য, ঠিক মতো যাস, যোগাযোগ রাখিস কিন্তু। স্যার স্যার তা বাবা, বিয়ের কোনো ডেট ফিক্স করেছো? নেক্সট উইকের শুক্রবার হতে পারে। দ্যাটস গুড। দেন আই থিঙ্ক উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, না? অফ কোর্স নট। বাবা, তুমি যেদিন বলবে সেদিন আমরা রাজি আছি।
সারা একজন ভীষণ ভালো মানুষ। আমি ওকে এই জীবনে পেলে গর্বিত হব। তবে আমি আসলে চাই না সারা বিয়ের পরে কোনো জব করুক। কেনই বা করবে? আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে, আসলে সব দিয়েছে, কিন্তু একটি জিনিস কেড়ে নিয়েছে, সময়। সারা জীবন ফ্যামিলি থেকে ডিপ্রাইভ হয়েছি, তো আমি চাই যিনি আমার স্ত্রী হবেন তিনি আমার সঙ্গেই থাকবেন। তুমি কি বলো সারা? সারার হয়ে আমি বলি, সারা মামুনি আমার মনে হয় এটাতে কোনো আপত্তি নেই। কি বলিস সারা? আর আপত্তি থাকবে কেন? সংসারই তো একটা মেয়ের জীবনে সব। আর বাবা, আমিও চেয়েছিলাম ছোটবেলা থেকে আমার মেয়েটা বড় হবে, সাংসারিক মেয়ে হবে। কিন্তু বাবা, আমি ছোটবেলা থেকে এত দূর পর্যন্ত পড়াশোনা করেছি সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। তাছাড়া আমার নিজেরও তো একটা আইডেন্টিটি থাকা দরকার। আর আমি যাদের সাথে কাজ করছি ওরা একদম আমার বন্ধুর মতন। ওরা সবাই আমার উপর খুব ডিপেন্ডেন্ট। আমি এভাবে নিজের কারণে ওদেরকে তো লিভ করতে পারি না। In that case, Sarah, you are still my wife, Sarah. I love you. Sarah, she's still my wife. Sarah, Sarah. You're still my wife, Sarah. I love you. You're still my wife. I love you, Sarah. Sarah, Sarah. আদিত্য এখানে কেন? তুমি যাও। Sarah. How dare you? জীবনে আমি একটাই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা হচ্ছে তোমাকে ছেড়ে আসা। আমার ফ্যামিলির সবাই বলেছে আদিত্য তুমি আমার জন্য ফিট না। আর আমি কত বড় স্টুপিড যে আমি তোমার জন্য অপেক্ষা করেছি। দিনের পর দিন আমি তোমার জন্য অপেক্ষা করেছি। কই, তখন তো তুমি আমাকে নিতে আসোনি। আজকে কেন এসেছো তুমি একটা স্বার্থপর। আজকে তো নিজের স্বার্থ উদ্ধার করতে এসেছো। তুমি যদি স্বার্থপর না হতে তাহলে এতদিন পরে সে আমাকে মিথ্যে অভিনয় করতে বলতে না আদিত্য। যেদিন তুমি প্রথম ঘর থেকে বেরিয়েছো, প্রথমবারের মতো আমি বুঝতে পারলাম শুধু ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে রাখা সম্ভব না। তোমাকে সুখী করার মতো কোনো যোগ্যতাই আমার ছিল না। বারবার চেয়েও আমি তোমার সামনে এসে দাঁড়াইনি। আমি নিজেকে এমন একটি জায়গায় দাঁড় করাতে চেয়েছি যেখান থেকে দু হাত ছড়ালে তোমার বাবা মাও স্বাচ্ছন্দ্যে তোমার হাত আমার হাতে তুলে দিবে। আমার প্রতিদিনের সূর্য তোমার কথা ভেবেই উঠেছে স্যার। I never stopped loving you. I never stopped loving you. I never stopped loving you. কখনো তোমাকে ছাড়া কিছু বাবা 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 তোমার ওষুধ। ও ভুলে গেছিলাম মা। ও মা, আপনারা কারা? এই স্যার, আমরা কারা? চলে আসছি। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখনো এত রাত পর্যন্ত জেগে আছেন? তোমাকে দেখে আমার আর জেগে থাকতে ইচ্ছে করছে না। আরে আমি তো আপনার সাথে দেখা করতে আসি নাই,
আমার আপার সাথে আমি দেখা করতে এসেছি। আপা কই? আপা, 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 এই আপা, আপা। বড় ম্যাডাম আইলো রে। জামান, আমার বাড়িতে তুই মদ খেয়ে এসেছিস? খালাম্মা মারা যাওয়ার আগে তোকে আমার হাতে যদি তুলে না দিয়ে যেত, আমি তোকে আমার আশেপাশেও রাখতাম না। তুমি একথা বলতে পারলে আপা? এই সেলিম, কয়ে গেলে? নাই হয়ে গেলে? আমি তো একটা বিষয় তোমাকে সতর্ক করার জন্য বলতে এসেছিলাম। ওকে, আমি উঠি। তুমি তোমার জরুরি কথা বলো। তোমার জরুরি কথা বলা তো আবার গীবত। গীবত শোনাও পাপ। তোমার কথা শেষ করে এসো, আমি ঘুমাতে গেলাম। কি এমন জরুরি কথা যে তোকে এত রাতে মদ খেয়ে আমার বাড়িতে আসতে হলো? হোয়াটস দ্য প্রবলেম? আমাদের আগামী পার্টিতে আদিত্য বউ নিয়ে আসবে না। তাই? তা তুই জানলি কি করে? যার বউই নাই সে বউ নিয়ে আসবে কোথা থেকে? তাহলে আদিত্যের অফিস রুমে ওর স্ত্রী সারার ছবি এলো কোত্থেকে? আপা, ওইটা ওর আগের বউয়ের ছবি। ওর মতো খারাপ মানুষের বউ কি টেকে না। সেই বউর লাথি মেরে আর একটা ভালো লোকের সাথে চলে গেছে। আমি শুনেছি সেখানে মহা সুখে সংসার করছে, আবার বাচ্চা কাচ্চাও আছে। Zaman, you are drunk. আমি জানতে চাইছি মদ খেয়েছিস কেন তুই? না পা না, আমি অল্প ড্রিঙ্ক করেছি। আরে আদিত্য, ও তো বোতল ড্রিঙ্ক করেছে। মদ খেয়ে ও সব বলে দিয়েছে। আমি নিজে কানে শুনেছি। আল্লাহর কসম আপা। তোর এই অভিযোগ একটা বিশাল বড় অপরাধের ইঙ্গিত দিচ্ছে, সেটা কি তুই বুঝতে পারছিস? আর যদি তোর এই অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়, what then? ওকে আপা, তুমি তো এটার প্রমাণ চাচ্ছ, ঠিক আছে, আমি প্রমাণ করে ছাড়বো। ওর বউ নাই, আর যদি প্রমাণ না করতে পারি তাহলে এই মুখ আমি তোমাকে দেখাবো না। কিন্তু যদি আমি এইটা প্রমাণ করতে পারি তাহলে কি? বলো, তাহলে কি তুমি ওকে ফায়ার করবে? বলো। সামান, লায়লা হামিদ অ্যাডভার্টাইজিং কিন্তু কেবলমাত্র একটা প্রতিষ্ঠানের নাম নয়, একটা বিশ্বাসের নাম। আর এই বিশ্বাসে যদি কেউ আঘাত হানে, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানে তার কোনো স্থান হয় না। এই কথাটা যেন আপা তোমার মনে থাকে শেষ পর্যন্ত। ও ফাউল, ওর বউ নেই। আমি তাইলে এখন আপা আসি। সামানের কথাগুলো কি সত্যি, নাকি মদ খেয়ে সে উল্টো পাল্টো বলছে? আদিত্যকে তো এ ধরনের ছেলে বলে মনে হয় না আমার। তুমি এত বড় একটা ফ্রড! ও মাই গড, আমি বুঝতেই পারিনি।
You are a liar. হ্যাঁ, তোমাকে দিয়ে আমাদের এই কোম্পানির অনেক উন্নতি হয়েছে। তার মানে এই নয় যে একজন চিটকে আমাদের কোম্পানিতে বহাল তবিয়তে আমি রেখে দেব। ম্যাডাম, ম্যাডাম প্লিজ চাকরি শর্তটা একটু চেঞ্জ করুন। What did you say again? মানে তোমার জন্য আমি আমার আদর্শ ত্যাগ করে সরে দাঁড়াবো? এত বড় সাহস তুমি কোত্থেকে পেলে? You are fired. Get out. Get out, I said! Oh my God. এই নাও, খায়া নিও। আস্তে আস্তে। ও মা গো, যা যাচ্ছি। আসেন, আর জলদি চান্সে খুললে ভালো হয়। কেউ নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে স্যার, খুলছে খুলছে। স্যার সিঙ্গেল খাট একলা ঘুমায়। ও মা, স্যার স্যার, ওই স্যার। স্যার, ও স্যার, স্যার গো, স্যার দেখি কই মারছে। আমার সামনে কি মাইডা খাইলে স্যার গো। আসসালামু আলাইকুম স্যার।
আর আপনি খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা কি আজকে নিয়ে যেতে পারবো? জি, উনি সুস্থ হয়ে গেছেন আর আমি ডিসচার্জ লেটারে সাইন করে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ আদিত্য, এখানে এসব কি হচ্ছে? তুমি এখানে কি চাও? আর কি বাকি আছে তোমার? উনি হচ্ছেন জামান সাহেব, আমার বসের খালাতো ভাই। আমার বাসায় ঢুকেছিলেন, দেখেছেন আমি একজন ব্যাচেলর। উনি সুস্থ হয়ে ম্যাডামকে বলে দিবেন এই কোম্পানিতে আমার ভবিষ্যৎ শেষ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পার্টিতে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা হলো তোমাকে ডিভোর্স পেপারে সাইন করতে হবে। ডান। ম্যাডাম জুস এই যে স্যার আপনার। সেদিনের ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই। তোমার অনেস্টি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। খুব ভালো মনের একজন মানুষ তুমি। মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে বা ঘটতে পারে, অতীতকে নিয়ে আমি আমার বর্তমান বা ভবিষ্যৎ কোনোটাই টানতে চাই না। এই ব্যাপারটা তো তুমি অনেক আগেই আমার কাছে ফ্র্যাঙ্কলি বলে ফেলেছ, সেজন্য তোমার প্রতি আমার রেসপেক্টটা আরও বেড়ে গেছে। প্লিজ। Where's your wife? একটু বিজি ছিল তো, শি ইজ অন দ্য ওয়ে। জামান কোথায়? ম্যাম আমি বলতে পারছি না। তোমাদের অফিসের পার্টির অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হয়েছে। কই জামান সাহেবকে তো দেখছি না। আরে তাই তো, এই জন্যই তো বলি এত ভালো লাগছে কেন, একেবারে ঝামেলা মুক্ত। So will you be going for a long vacation? Yes. সারা কখন আসবে? আমি অনুষ্ঠান শুরু করতে পারছি না। ম্যাডাম চলে আসবে, এখনই চলে আসবে। আপনি একটু বসেন ম্যাডাম। যা খুশি লাগছে তোমাকে দেখে আমার। এসো, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই এম অলসো সো সরি। আসলে নানা প্রবলেমের কারণে আমি আপনাদের পার্টিগুলোতে অ্যাটেন্ড করতে পারি না, বাট আজকে সবার সাথে মিট করতে পেরে অনেক ভালো লাগছে। যাও আদিত্য, ওকে নিয়ে বসো। জি, সিট ডাউন। যাও। ওকে ম্যাম। চলো।
Ladies and gentlemen, may I have your attention please? সবার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। সবাইকে স্বাগতম। প্রত্যেকটা মানুষের সাফল্যের পেছনে কোনো না কোনো মানুষ থাকে। আমাদের অফিসের নায়ক আদিত্যের সাফল্যের পেছনেও আছেন একজন, his beautiful wife সারা। সারার জন্য আমি একটা বড় করতাম দিই, কারণ এই প্রথম সে আমাদের অফিস পার্টিতে এসেছে। সারাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সবার প্রিয় হুমায়ুন সাহেব, আজ তার বিদায়ের দিন। তাকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাই অনেক 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 ধন্যবাদ। অনুরোধ করছি হুমায়ুন ভাইকে মঞ্চে আসতে এবং আমাদের জন্য ছোট্ট বার্তা দিয়ে যেতে। আসুন হুমায়ুন ভাই, আমরা সবাই তার জন্য করতালি দিই। হুমায়ুন ভাই স্টেজে আসুন, আমাদের জন্য কিছু বক্তব্য রাখুন। লায়লা হামিদ আমাকে প্রথম দিনেই বলেছিলেন, ডু নট সেল এ প্রোডাক্ট, সেল এ প্রমিস। আমি সেই থেকে আজ পর্যন্ত এই একটি বাড়িতে এই প্রতিষ্ঠানটিকে চালাতে চেষ্টা করেছি। আমার পরবর্তী সিইও যিনি হবেন, তিনি তার কর্ম ও স্বপ্নকে একসঙ্গে হৃদয়ে রেখে এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং সামনে এগিয়ে যাবেন। সময় এসেছে সেই নাম ঘোষণা করার। আমি লায়লা হামিদকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। হুমায়ুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। I would like to take the pleasure of introducing the new CEO, Aditya Mahmood. থ্যাংক ইউ। হুমায়ুন সাহেব একজন উদাহরণ এই ইন্ডাস্ট্রির জন্য। ওনার গ্যাপটা কেউ পূরণ করতে পারবে না। আর আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই ম্যাডামকে আমাকে এই পদটি দেওয়ার জন্য। কিন্তু এই পদটি আমি গ্রহণ করতে পারছি না। আসলে চাকরিটা পাওয়ার জন্য আমি একটা মিথ্যা কথা বলেছিলাম, আর এই একটি মিথ্যেকে জীবিত রেখে আমি সিইও পদটি চাই না। অনেক পরিশ্রমের পর সারা এই পার্টিতে আসতে রাজি হয়। আজকে আমি একটা সত্যি কথা আপনাদেরকে বলতে চাই। আমি আর সারা আসলে একসাথে থাকি না। এই পার্টির পর আমাদের ডিভোর্স পেপারে সাইন করার কথা। ম্যাডামের কাছে আমি অনুরোধ করব আমার এই মিথ্যে কথাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। ভালো থাকুন। তো এখন তুমি কি করবে? জানি না, দেখি। তুমি ডিভোর্স পেপার এনেছো? দাও। আজ থেকে সব মিথ্যে শেষ।
বাবা, বাবা। আদিত্য, এসেছিস? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক বাবা, চল ভিতর চল। আয় বাবা। আদিত্য, গ্রামে আর কতদিন থাকবি? চাকরি বাকরি করবি না? না বাবা, ভাবছি জমিতে হাল চাষ করব। বেশ তো, তোমার যদি ভালো লাগে আমারও ভালো লাগবে। জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। আমি চাই তুমি খুশি থাকো। চেয়ারম্যান সাহেব তোমার কথা জিজ্ঞেস করেছিলেন, একবার গিয়ে তার সঙ্গে দেখা করে এসো। চেয়ারম্যান সাহেব, ওই রাস্তাটা একটু ঠিকঠাক করে দেন। আরে বর্ষার আগে স্কুল রাস্তাঘাট সব ঠিক করে দেবো আমি, চিন্তা করো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে আদিত্য, বসো। চেয়ারম্যান সাহেব, আসি তাহলে আজকে আমি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসো আসো। ভালো আছেন চাচা? বাবা আপনার সাথে একবার দেখা করতে বলেছিলেন। দেখো আদিত্য, অনেক দিন পরে তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। ও বাবা, থাকবে তো কিছুদিন আমাদের সাথে? কয়েকদিন তো থাকার ইচ্ছা আছে চাচা। আদিত্য, আমার 2 ছেলে, একটাও আমার মতো হলো না। সারাদিন গ্রামে টই টই করে ঘুরে বেড়ায়। তোমার মতো যদি একটা ছেলে হতো তাহলে আমার কোনো চিন্তাই থাকতো না। আমাকে ওদেরকে নিয়ে সবসময় চিন্তাই থাকতে হয়। অনেক চেষ্টা করলাম, ওদেরকে আমি মানুষ করতে পারলাম না। আসসালামু আলাইকুম আদিত্য ভাইয়া। আদিত্য, ওকে চিনতে পেরেছো? আমার মেয়ে রূপা। ও অনেক বড় হয়ে গিয়েছে। আদিত্য ভাইয়া, আপনি গ্রাম থেকে চলে যাওয়ার পরে ফুটবল গেম আর হয়নি। আসলে শহরে যাওয়ার পরে আমারও তেমন একটা ফুটবল খেলা হয়নি। আদিত্য, তুমি গ্রাম থেকে চলে যাওয়ার পর আমাদের গ্রামে তেমন আনন্দ ফুর্তি হয়নি। দেখো আদিত্য, তুমি আসছো, আমার মনে হচ্ছে আমাদের সেই হারানো পুরনো দিনগুলি, সেই সময়গুলো, আনন্দগুলো আবার ফিরে পাবো। কি বলিস রূপা? জানি না চাচা, মন তো আসলে আগের মতো নেই। আচ্ছা, আদিত্য ভাইয়ার মনে কি সমস্যা? আমরা সবাই মিলে কি আপনার মনটা ভালো করার জন্য কোনো সাহায্য করতে পারি? লাগবে না, ভাবছি বাড়িতে বাবার জমিতে হাল চাষ করব। আপনি কখনো হাল চাষ করেছেন? কখনো তো দেখিনি। এখন দেখবে। আদিত্য, তুমি আসছো, বসো। আরে রূপা মা, তুমি নাস্তা নিয়ে আসো। কি রে, তুই তো প্রতিদিন আদিত্যর জন্য নাস্তা বানাস, কই কোনোদিন তো আমাদের জন্য নাস্তা বানাসনি? তোমাদের জন্য বানাবার আমার টাইম নেই। তোর বাবা আর ভাইয়া জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? তোর তো কিছু হবে না, সব দোষ হবে আমার। ভাবি, তোমার এই ননদের জন্য না হয় একটু বকা খেয়ে নিবা, একটাই তো ননদ, এতটুকু না পারলে কিসের ভাবি? হয়েছে হয়েছে, তাড়াতাড়ি দিয়ে চলে আয়। আপনি এত আলেবিলে খালের পাশ দিয়ে ফসল ফলান কেন? তুই কি জানিস, ছোট্ট একটা দানা হতে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাতে শিখে আনন্দ। আর সেই জমি যদি হয় মনের জমি। এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? আর তোকে না বলছে আমার জন্য খাবার দাবার আনবি না? গ্রামের লোক দেখলে কি বলবে? লোকে কে কি বললো সেটা আমার যায় আসে না, আমার ভালো লাগে তাই নিয়ে আসি। নেন, ধরেন, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নেন। এটা কি খাবো না মাথায় দিব?
শুধু গোল হলে রুটি হয় না, এর নাম রুটি। ভাজি দিয়ে রুটি খেলে পেট ভরে, অনেকক্ষণ ক্ষুধা লাগে না। আচ্ছা ঠিক আছে, দে যা ভাগ ভাগ। যাবই তো, আমি কি ট্রাক্টর চালাতে আসছি? যাবই তো, আমি কি ট্রাক্টর চালাতে আসছি? হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? আমাদের জাতীয় পাখি, জাতীয় ফুল, জাতীয় মাছ, আমাদের জাতীয় কবি। এতক্ষণ যা বললাম সব মনে থাকবে তো? বাহ, গুড, ভেরি গুড। তাহলে আজ এ পর্যন্তই। যাবার আগে আজকের শিক্ষা। আমাদের সামাজিক দায়িত্ব। পৃথিবীর প্রতিটি প্রাণী কোনো না কোনো কাজে লাগেই। এই যেমন ধরো কেঁচো মাটির ভিতর খুঁড়ে খুঁড়ে চাষের কাজে সাহায্য করছে। এই যে তুমি মানুষ হয়ে জন্মেছ, তোমার দ্বারা তোমার পরিবার, তোমার গ্রাম, তোমার দেশ, তোমার পৃথিবী কি উপকারটা পেয়েছে? আজ থেকে প্রতিদিন একটি করে ভালো কাজ করবে, যাতে অন্যের উপকার হয়। এই যে নিয়াজ, তোমার বাড়ির সামনে ময়লা আবর্জনার গন্ধে মানুষ চলাচল করতে পারছে না। তুমি কিন্তু আজই তোমার বন্ধুদেরকে নিয়ে একটি কাজ করতে পারো। কি করবে? ময়লাগুলো পরিষ্কার করে একটা সাইনবোর্ড লিখে দিতে পারো, যত্রতত্র ময়লা ফেলবেন না। এভাবে 16 কোটি মানুষ প্রত্যেকে যদি একটি করে ভালো কাজ করে, তাহলে দেখবে একদিন আমাদের দেশ সবার উপরে স্থান পাবে। মনে রাখবে, সব দায়িত্ব কিন্তু সরকারের নয়। দেশকে এগিয়ে নিতে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। শোনো, কাল কিন্তু হোমওয়ার্কটা আমি ঠিকঠাক মতো চাই। ওকে, যাও, আজ তোমাদের ছুটি। আদিত্য, এই আদিত্য, কখন এলে? একটু আগে বাবা। খুব টায়ার্ড হয়ে গেছো তাই না? চলো বাড়িতে চলো, একসাথে খাবো। এই আকবরকে ডেকে নিয়ে আয়। তুই কই যাস? না ভাই, একটু জি ভাই। হন, আশেপাশে খেয়াল রাখবি, কেউ জানি আমার না দেখে। চুপচাপ খারা। এই তো জানেমান, চলে আসছি তোমার কাছে। দেখছো? ইস, যাও এখান থেকে। কি ব্যাপার, রাগ করছো কেন? এই দেখো তোমার লেগে কি নিয়ে আইছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার হট ডার্লিং এর কি এটা পছন্দ হয়েছে? বাবা আমার বিয়ে ঠিক করেছে। তাই নাকি? ছেলে কি করে? আমাদের গ্রামের ছেলে। শুনে মনে হয় খুশি হইলা? খুশি হবো না? আমার ডার্লিং এর বিয়া হবে, সুখের সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, আমার ভোট বাড়বে। খুশির কথাই তো এটা। আল্লাহর গজব পড়বে তোর উপরে, তুই ল্যাংড়া হবি, লুলা হবি। আহা জানে মন, আস্তে আস্তে একটু শান্ত হও, আমার কথাটাকে বোঝার চেষ্টা করো। তুমি যে কথাগুলো কইতাছো, আমি কিন্তু এর বাইরে কিছু কইতো। আহারে ছোট ভাই জান, আমার কথা আপনাকে চেয়ারম্যান চাচা ডাকতেছে। কে ডাকে? আব্বা ডাকে। আরে আয়েশা আপু, তুমি এখানে কি করো? আরে কোন আয়েশা আপুটা বলে? তুই চল তো। কি রে, সমস্যা কি? কি একটা বিচার নিয়ে ঝামেলা, এই জন্য আপনারে ডাকতেছে। বিচার? নিশ্চয়ই কোনো বিচারের সমাধান আমাকে দিতে হবে। এই গ্রামের ভবিষ্যৎ চেয়ারম্যান তো আমি। বাবা, আমাকে কি ডেকেছেন? এই গ্রামে তুই বিচার করার কে?
মানে বাবা, আপনি তো অনেক ব্যস্ত থাকেন, তাই ভাবলাম ছোটখাটো বিচার আমি শেষ করে দেই। আর ভবিষ্যতে তো আমি তো এমনি এই গ্রামের চেয়ারম্যান হব। তোকে কে বলছে তুই চেয়ারম্যান হবি? তুই বড় না আমি বড়? বাবার পরে যে চেয়ারম্যান হবে সে আমি হব। বিমলদা, ওই আপনাদের মধ্যে যে একটা সমস্যা হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলবেন? ওই ছোট ভাইজানের বন্ধু মজিদ তার ছাগল মোর লাউ খেতের সব জাংলা খাইয়া ফেলাইছে। ভাইজান ওই জায়গায় ছিল, বিচার করলো আর কইলো মুই মোর লাউ খেতে বেড়া দেই না কা। আরো কইলে সেই জায়গায় আজকের মধ্যে বেড়া দিতে হইবে। মুই তো গরিব মানুষ, অত টাকা পয়সা পামু কই? এই কোনো বিচার হইল নেই কোন? আরে ছাগল কি বুঝে? এই দুনিয়ার সকল গাছপালা আল্লাহ তাআলা বানাইছে, তা যে কেউ খাইতে পারে। তোমার উচিত ছিল খেতে বেড়া দেয়া। আল্লাহ কিন্তু গরু ছাগল বানাইছে মাইনসে খাওয়ার লাগিয়া। কালকে থেকে আপনি যদি ছাগল না পান মোরে কিন্তু দোষ দিতে পারবেন না। কি কইলি? চুপ থাকো। মা রূপা, এদিকে আসো তো মা। মা রূপা, তুমি এই সমস্যার সমাধান দাও। বিমল দাদার মেয়ের বিয়ে সামনে। গত বছর তেমন ফসলও লাভ করতে পারে নাই। তার আর্থিক অবস্থাও তেমন একটা ভালো না। এ সময় তার লাউয়ের জাংলা পুরা খেয়ে ফেলা মানে তার বিরাট ক্ষতি হওয়া। ছাগলটার তো আর কোনো দোষ নেই, কিন্তু তার মালিকের দরকার ছিল ছাগলটা দেখে রাখা। সব মিলিয়ে 250 লাউয়ের দাম দিয়ে দেবে মজিদ ভাই। বাবা, হ্যাঁ মা। সমিতি থেকে সুদ ছাড়া কিছু টাকা দেওয়া উচিত বিমল দাদাকে। আচ্ছা। এই গ্রামটা হলো একটা পরিবার। আমরা সবাই সবার সুখে দুঃখে না থাকলে কেমন করে চলবে বলো? আচ্ছা রূপা, তুমি যেটা বলছো ঠিক আছে। কি বলো বিমল, রূপার বিচার তোমার পছন্দ হয়েছে? সাক্ষাৎ মালক্ষী। মালক্ষীর বিচার পছন্দ করে না এমন লোক কি আছে? ভগবান মালক্ষীর মঙ্গল করুন। তুই কেন আমার ছেলে হলি না মা? বাবা, আমি যদি ছেলে হতাম তাহলে বড় ভাই আর ছোট ভাইয়ের মতোই হতাম। তুই ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। কি রে রূপা, তুই হাতে সব কি? আপনার জন্য পিঠা বানিয়ে নিয়ে আসছি, আমার নিজে হাতে বানানো পিঠা। দেখ রূপা, আমার সব ভালো লাগে না। আগে খেয়েই দেখেন না, ভালো লাগবে। আমার জীবনের প্রথম পিঠা বানালাম আপনার জন্য। খারাপ না। আসলে তোকে এখন বিয়ে দেওয়ার সময় চলে এসছে। তাহলে ব্যবস্থা করেন, আমার সাথে যার বিয়ে হবে আপনি তাকে চেনেন। আমি তাকে চিনি? কই, তুই তো কখনো বলিসনি তোর বিয়ে ঠিক হয়েছে। যে মানুষটা মিঠা মিঠা পিঠা খেলো সেই মানুষটা। কিরে রূপা, তুই আজকে কি আনছিস? ও, মনে হয় ভালোই রান্না বান্না শিখেছিস। আদিত্য ভাইয়া। হ্যাঁ বল। আমি না। কি তুই না? আরে বল। ভালোবাসি। ভালোবাসিস? কাকে? আরে কিরে বলিস না কেন? আপনাকে। আমার চেয়ে তোমায় বেশি
বাতাস বলে ভালোবাসি, ঝর্ণা বলে ভালোবাসি, নদী বলে ভালোবাসি। কি জাদু করে গেছো জাদুঘর ভিনদেশি, ভালোবাসি ভালোবাসি আমার চেয়ে তোমায় বেশি। আকাশ বলে ভালোবাসি, বাতাস বলে ভালোবাসি। নিজের কথা আর ভাবি না, সারাক্ষণই তোমায় ভাবি। তোমার কাছে চাওয়া পাওয়া, তোমার কাছে সকল দাবি। তুমি আমার মনের মানুষ, জাদুঘর ভিনদেশি। আকাশ বলে ভালোবাসি, বাতাস বলে ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি আমার চেয়ে তোমায় বেশি। শূন্য ছিল জীবন আমার তোমায় ভালোবাসার আগে। তুমি আমার এত আপন, ভাবতেও যে ভালো লাগে। আছো আমার হৃদয় জুড়ে, জাদুঘর ভিনদেশি। ভালোবাসি ভালোবাসি আমার চেয়ে তোমায় বেশি। মুখে বলি যতখানি, মনে মনে তারও বেশি। আকাশ বলে ভালোবাসি, বাতাস বলে ভালোবাসি, ঝর্ণা বলে ভালোবাসি, নদী বলে ভালোবাসি। সালাম, ওই সালাম, এদিকে এদিকে এদিকে। আসসালামু আলাইকুম ভাই। আমার টাকা কই? সামনের মাসে দিয়ে দেবেন না? সামনের মাস আর লাগবে না, এখানে টিপসই কর। এইটা কি করতে আছেন? এটা অনেক আগেই করা উচিত ছিল। আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে মাসের পর মাস ঘুরাবা, এইটা তো হইতে পারে না। আমি এখন কোন থেকে দেব? টিপসই কর এখানে। এইটা কি করতেছেন ভাই? দাও দাও দে বলছি, দে। ওর কাছে জোর করে দে। দাও দে। আরে ধরে নিয়ে যা। কই নিয়ে যেতেছেন? দাও দি। এই হনে ছাড়েন মরে। এইসব জমি সবই আমার, আর বাবা শুনলে অনেক খুশি হবে। চাচা আমার জমির দলিল, আমার দলিল, চাচা আমার জমির দলিল। কি বাবা, সালামের দলিল দিয়ে আসো। বাবা আমাকে ডেকেছেন? সালামের জমির দলিল দাও। আরে দলিল দাও বলছি।
নাও দলিল। আসসালামু আলাইকুম। বাবা, তুমি আর একবার দুজনে মিলে আমার মান সম্মান সব ডুবিয়ে দিয়েছো। বাবা, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না, তুমি যাও যাও। এত কিছু করি কেন জানি বাবার মন পাই না। মন পাবা কি করে? তুমি তো যত সব উল্টাপাল্টা কাজ করে বেড়াও। শোনো, তোমার সাথে আমার কথা আছে। তোমার বোন রূপা আদিত্যকে মন দিয়ে বসে আছে। আমি ওসবের মধ্যে নেই। আমি যাই করব তাই উল্টো হয়ে যাবে। আমি ওসবের মধ্যে নেই। বোন বড় হয়েছে, বিয়ে দিবে না। আর আদিত্যকে আমার ভালোই লাগে। শোনো, তাহলে এই কথাটা বাবাকে বলার আগে আকবরের মতামতটা জেনে নেই, কি বলো? এই আকবর, আকবর, এই আকবর। ভাইজান ডাকছো? হ্যাঁ, এদিকে। কি ব্যাপার? শোন, তোর সাথে কিছু কথা আছে। এই তোর ভাবি বলল রূপা আদিত্যকে ভালোবাসে। এখন তোর মতামতটা কি বলতো? আদিত্যের এত বড় সাহস! আজকে ওরে আমি দেখলাম। এই আকবর, এই আকবর, আকবর, এটা আবার আমি কি করলাম? একটা কাজও তুমি ঠিক মতো করতে পারো না, আজও করতে পারলে না। ওই আদিত্য, নেই ভাই। কি ব্যাপার, ওরা সবাই আমার দিকে লাঠি নিয়ে আসে কেন? কি সমস্যা আকবর ভাই? তুই কি এই গ্রামে প্রেম করার জন্য আর কোনো মেয়ে পাস নাই? পাবো কিভাবে? আর যে কয়েকটা মেয়ে আছে তার সাথে তো আপনিই প্রেম করেন। একে তো তুই আমার বোনের সাথে প্রেম করার দুঃসাহস করছস, তার উপর আবার এত বড় বড় কথা। ওই মারো রে। ছোট ভাইজান, আপনার মুখে এসব মানায় না। আপনার জন্য আমার কোনো বান্ধবী থাকে না। আকবর, তুই বাড়ি যা। আরে যা বলছি। তোর শালা বেয়াদব কোথাকার, সোজা বাড়ি যাবি। আদিত্য, আমি ওই আকবরের বেয়াদবির জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি যদি রূপাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবাকে পাঠাও। আজগর ভাই, আমি তো কখনো ওকে বিয়ের চোখে দেখিনি। আদিত্য, কাজটা তুমি ভালো করনি, কারণ আমার বোনকে আমরা কখনো কাঁদতে দেখিনি। মা। কি? হ্যাঁ বল, তাড়াতাড়ি বল। তোর লিলি আন্টি বসে আছে আমার জন্য, তাকে পিক আপ করতে হবে। তোর লিলি আন্টি ফোন করেছেন, দাঁড়া। হ্যালো। আরে বাবা, আসছি। হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছি, এই তো বেরোচ্ছি। হ্যাঁ বল, কি বলবি? তোমার মধ্যে সবসময় আমি একটি বড় বোনকে পেয়েছি, কিন্তু মাকে পাইনি। এই যে পার্টি, বন্ধু বান্ধব, বাইরের পৃথিবী, এগুলো কি এত ইম্পর্ট্যান্ট যে তুমি তোমার নিজের পেটের সন্তানকে সময় দিতে পারোনি? জানো মা, আমার খুব জানতে ইচ্ছে করে কেন। আমাদের সময়টা তোদের সময়ের মতো ছিল না। তোর বাবা একটা অসাধারণ মানুষ, কিন্তু কখনোই তোর বাবার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়নি।
একরকম জোর করেই আমার বাবা মা তোর বাবার সঙ্গে আমার মনের মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বিয়ে দিয়েছিল। সত্যি কথা বলতে কি, এখনো আমি চোখ বন্ধ করলে সেই মানুষটাকে দেখতে পাই। তোর বাবাকে ঠকানো হবে বলে আমি কখনো আমার মনকে প্রশ্রয় দেইনি। এ যেন প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করা। মাঝে মাঝে আমি শুধু ভাবি তোর জীবনটা যেন আমার জীবনের মতো না হয়। নিজের প্রতি সৎ থাকিস মা, জীবন তো একটাই, নিজেকে কখনো ঠকাস না। ম্যাডাম, কার বাসায় যাবেন? আদিত্য মাহমুদের বাসায়। আদিত্য স্যার তো বাসায় নাই, উনি দেশের বাড়ি চলে গেছেন। কবে ফিরবেন ঠিক নেই। আদিত্য ভাইয়া, আমার ভাইদেরকে আপনি ক্ষমা করে দিয়েন। আসলে ভুলটা ওদের ছিল না, ভুলটা ছিল আমারই। বছরের পর বছর আপনাকে ভালোবেসে গেছি, কখনো বুঝতে পারিনি, কখনো জানতেও চাইনি আপনার মনে আমার কোনো জায়গা আছে কিনা। আই পাগলি, দেখ তোকে আমি ছোট বোনের মতো করে দেখি। আর এই যে খারাপ লাগার মুহূর্তগুলি, এগুলি একদিন মনে করে তুই নিজে নিজে হাসবি। কাঁদে না। আহা, কাঁদছিস কেন? আহা, দূর, বোকা নাকি? এখন থাম। আহা, দূর। সারা, সারা, দাঁড়াও সারা, কোথায় যাচ্ছ? সারা, লাইসেন্স আমরা পেয়ে গেছি, গ্রুপিং চলছে। এক্সকিউজ মি, হ্যালো, কাকা, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। আমরা একটু কথা বলতে পারি? কাকা, আগামীকাল যদি বিয়ের তারিখটা ফেলা হয় তাহলে কি এটা করা সম্ভব? তোমরা একটু বাইরে যাও তো। আমার গ্রামে কেন গিয়েছিলে? ভুল করেছি। ওখানে গিয়ে আমার মনে হয়েছে তোমাদের গ্রামে যাওয়াটা আমার ঠিক হয়নি। তোমার সাথে তর্কে যাব না,
চোখের দেখা অনেক সময় ভুল হয়। আমার জীবনে শুধু তুমিই ছিলে, তুমিই আছো, তুমিই থাকবে। দোয়া করি যেন সুখী হও। আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো নিয়ে আমি জীবনটা পার করে দিব। মওলা ভালোবেসে কেন কষ্ট হয়? আলী মওলা আলী মওলা আলী মওলা আলী মওলা আলী মওলা আলী মওলা। মওলা ভালোবেসে কেন কষ্ট হয়? এতই যদি কষ্ট হবে প্রেম শেখালে কেন তবে? তোমার কাছে প্রশ্ন মহাশয়, ভালোবাসা কেন ভালো নয়? এতই যদি কষ্ট হবে প্রেম শেখালে কেন তবে? তোমার কাছে প্রশ্ন মহাশয়, ভালোবাসা কেন ভালো নয়? আলী মওলা আলী মওলা আলী মওলা আলী মওলা আলী মওলা আলী মওলা। মওলা ভালোবেসে কেন কষ্ট হয়? ভালোবাসা যেন গভীর জল, এত ভেবে পাই না কোনো তল। ভালোবাসা যেন গভীর জল, এত ভেবে পাই না কোনো তল। তবু কেন শেখাও তুমি প্রেম যে মধুময়? তোমার কাছে প্রশ্ন মহাশয়, ভালোবাসা কেন ভালো নয়? তবু কেন শেখাও তুমি প্রেম যে মধুময়? তোমার কাছে প্রশ্ন মহাশয়, ভালোবাসা কেন ভালো নয়? আলী মওলা আলী মওলা আলী মওলা আলী মওলা আলী মওলা আলী মওলা। মওলা ভালোবেসে কেন কষ্ট হয়? আলী মওলা আলী মওলা আলী মওলা আলী মওলা আলী মওলা আলী মওলা। মওলা ভালোবেসে কেন কষ্ট হয়? মেঘে মেঘে যখন ওঠে ঝড়, বর্ষা নামাও ঠিকই তারি পর। মেঘে মেঘে যখন ওঠে ঝড়, বর্ষা নামাও ঠিকই তারি পর। তবু কেন শুনছো না এই আমার অনুনয়? তোমার কাছে প্রশ্ন মহাশয়, ভালোবাসা কেন ভালো নয়? তবু কেন শুনছো না এই আমার অনুনয়? তোমার কাছে প্রশ্ন মহাশয়,
ভালোবাসা কেন ভালো নয়। আলিমলা 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 আলিমলা। বিয়েতে রাজি থাকলে কবুল বলুন। কষ্ট হয় আলিমলা 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 আলিমলা। সারামা বল, কবুল বল, বল মা। ইউসুফ, আমি জানি তুমি খুব ভালো একজন মানুষ। তোমার জীবনে যে মেয়ে বউ হয়ে আসবে সে খুব ভাগ্যবতী হবে, তুমি তাকে অনেক সুখে রাখবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমি সেই মেয়ে না। আই এম সো সরি। আরে এসব হচ্ছেটা কি? সারা, হ্যাঁ, আমি তোমার ভালো চাই, তোমাকে সুখে দেখতে চাই, আর তোমার সুখেই। প্লিজ যাও যাও। না, সারাকে যেতে দাও যাবে না। চাচা তুমি থামো, চাচা যেতে দাও প্লিজ। সারা, সারা দাঁড়াও, কোথায় যাচ্ছ সারা? সারা, আলিমলা 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 সারা, তোমার না আজকে বিয়ে? হ্যাঁ ছিল, কিন্তু তোমাকে মনের মধ্যে রেখে আমি অন্য কারোর সাথে ঘর করতে পারবো না আদিত্য। আমিও তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। তাহলে কি আমরা আরেকবার ট্রাই করব? হতে পারে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আর কখনো কোনো দিন আমাকে কষ্ট দিতে পারবে না। ডান। তোমায় ছাড়া একটি ক্ষণ অন্য কিছু নেই ভাবা, তোমায় ছাড়া একটি ক্ষণ অন্য কিছু নেই ভাবা। ভালোবাসি তোমায় আমি শতরূপে শতবার, ভালোবাসি তোমায় আমি শতরূপে শতবার, শতরূপে শতবার। তোমায় যতই দেখি আমি হয় না দেখা মন ভরে,
ভালোবাসি তোমায় আমি, ভালোবাসি তোমায় আমি। শত রূপে শত